কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজের ব্যবস্থাপনায় আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আমি বিশ্বজিৎ বিশ্বাস, প্রভাষক, জীববিদ্যা বিভাগ, কর্ণফুলী এ.জে চৌধুরী কলেজ। গত ক্লাসে তোমাদের সাথে লাইসোজোম নিয়ে আলোচনা করেছি। এই ক্লাসে তোমাদের সাথে আরেকটি কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। কোষীয় অঙ্গাণুটি হলো রাইবোজোম। আদি এবং প্রকৃত উভয় ধরনের কোষে রাইবোজোম নামক কোষীয় অঙ্গাণুটি উপস্থিত হলে রাইবোজোমকে বলা হয় ইউনিভার্সাল কোষীয় অঙ্গাণু, অর্থাৎ সর্বজনীন কোষীয় অঙ্গাণু। যদিও আদি কোষে এবং প্রকৃত কোষের রাইবোজোমের গঠনগত পার্থক্য আছে, কিন্তু উভয় ধরনের কোষেই এই কোষীয় অঙ্গাণুটি উপস্থিত। এই অঙ্গাণুটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। এই অঙ্গাণুটি কোনো ধরনের আবরণ দ্বারা আবৃত নয়। যেরকম লাইসোজোম ফসফোলিপিডের বাইলেয়ারের একটি আবরণ দ্বারা আবৃত ছিল, রাইবোজোম চারিদিকে সেই ধরনের কোনো আবরণ নেই। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে রাইবোজোম দুটি খণ্ডে বা উপ-এককে বিভক্ত থাকে। এখানে দুটি ভিন্ন কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে খণ্ড দুটো, মনে হচ্ছে দুটি খণ্ড একত্রিত হয়ে এই কোষীয় অঙ্গাণুটি গঠিত হয়েছে। আদি এবং প্রকৃত কোষের রাইবোজোমের প্রকারের ভিন্নতা আছে। আদি কোষের রাইবোজোমকে বলা হয় 70S রাইবোজোম এবং প্রকৃত কোষের রাইবোজোমকে বলা হয় 80S রাইবোজোম। একটু আগেই আমি বলেছি রাইবোজোম দুটি খণ্ড বা উপ-একক নিয়ে গঠিত হয়। দুটি খণ্ড বা উপ-একক নিয়ে রাইবোজোম গঠিত হয়। আদি কোষের রাইবোজোমের উপ-একক দুটি হচ্ছে 30S সাবইউনিট এবং 50S সাবইউনিট। আর প্রকৃত কোষের অর্থাৎ 80S রাইবোজোমের উপ-একক দুটি হলো 40S সাবইউনিট এবং 60S সাবইউনিট। সহজ ভাষায় বললে আদি কোষের রাইবোজোমটি হলো 70S, প্রকৃত কোষের রাইবোজোমটি হলো 80S। রাইবোজোম যেহেতু দুটি খণ্ড বা উপ-একক নিয়ে গঠিত হয়, আদি কোষের রাইবোজোমের বড় উপ-এককটি হলো 50S এবং ছোট উপ-এককটি হলো 30S। একইভাবে প্রকৃত কোষের রাইবোজোমের বড় উপ-এককটি হলো 60S এবং ক্ষুদ্র উপ-এককটি হলো 40S। 50S এবং 30S উপ-একক সংযুক্ত হয়ে 70S রাইবোজোম গঠন করে, অন্যদিকে 60S এবং 40S রাইবোজোম উপ-একক সংযুক্ত হয়ে 80S রাইবোজোম গঠন করে। এখানে মনে রাখতে হবে, এখানে একটা প্রশ্ন আসতে পারে 50S 30S এর যোগফল তো 80S হয়, তাহলে এখানে 70S কেন? 60S 40S এর যোগফল তো 100 হয়, এখানে 80S কেন? আসলে এই S মানে S দ্বারা বোঝানো হচ্ছে ভ্যানবার্গ। S এর পূর্ণরূপটি হলো ভ্যানবার্গ ইউনিট। ভ্যানবার্গ ইউনিট কি সেটা বলছে একটু পরেই, কিন্তু তার আগে বলে রাখি রাইবোজোমের উপ-একক দুটি সাধারণত পরস্পর থেকে পৃথক থাকে। প্রোটিন
সংশ্লেষণের সময় উপ-একক দুটি যুক্ত হয়ে প্রোটিন সংশ্লেষণ কাজে অংশগ্রহণ করে। তাহলে রাইবোজোম এর গঠন যদি আমরা বলি, বলতে হবে রাইবোজোম কি নিয়ে গঠিত? প্রোটিন। রাসায়নিক গঠন যদি আমরা বলি, তাহলে বলতে হবে রাইবোজোম প্রোটিন ও আরএনএ নিয়ে গঠিত। এখানে যে আরএনএটা পাওয়া যায়, অর্থাৎ রাইবোজোমে যে আরএনএটা পাওয়া যায়, সে আরএনএকে বলা হয় রাইবোজোমাল আরএনএ বা আরএনএ। এই রাইবোজোম কি কাজ করে কোষে? কোষে কি ভূমিকা পালন করে? রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। কারণ তোমরা জানো, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। জিনে জীবের সমগ্র দৃশ্যমান অদৃশ্যমান বৈশিষ্ট্য একটি সংকেত আকারে লিপিবদ্ধ থাকে। জিন হতে এই সংকেতটা চলে যায় এমআরএনএ অণুতে। এরপর এমআরএনএ অণুর গঠনের টেমপ্লেট অনুসারে এমিনো অ্যাসিড একের পর এক যুক্ত করে রাইবোজোম প্রোটিন তৈরি করে। এই প্রোটিনেই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সহজ ভাষায় বললে আমরা বলছি জিন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কিন্তু এটিকে আরো স্পেসিফিক বললে বলা হয় প্রোটিনই জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। এই প্রোটিনটা কিভাবে তৈরি হবে সেটা লিপিবদ্ধ আছে জিনে। কোন অ্যামিনো অ্যাসিডের পরে কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হবে সেটা জিনের মধ্যে লিপিবদ্ধ আছে। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যাসিডের পলিমার। প্রোটিন তৈরি করতে হলে একটা অ্যামিনো অ্যাসিডের পর আরেকটা অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হতে হবে। কোন অ্যামিনো অ্যাসিডের পর কোন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে একটা প্রোটিন তৈরি হবে সেটা জিনের মধ্যে লিপিবদ্ধ আছে। এই যে জিনের মধ্যে লিপিবদ্ধ আছে, এই লিপিবদ্ধকরণটা আছে কোড আকারে, নিউক্লিওটাইডের কোড আকারে। এই জিন হতে এই কোডটা ট্রান্সক্রাইব করে এমআরএনএ। এরপর এমআরএনএ এর কোডনের টেমপ্লেট অনুসারে, অর্থাৎ এমআরএনএ কে ছাঁচ হিসেবে ব্যবহার করে রাইবোজোম একটির পর একটি অ্যামিনো অ্যাসিড সংযুক্ত করে প্রোটিন তৈরি করে। এই কারণে রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা। ভৌত ভৌত গঠন যদি তুমি ভৌত গঠন সম্পর্কে যদি তুমি বলো, তাহলে রাইবোজোম সম্পর্কে বলতে হবে এটি দুটি খণ্ড নিয়ে গঠিত। একটি খণ্ডকে বলা হয় স্মল সাব ইউনিট এবং আরেকটি খণ্ডকে বলা হয় লার্জ সাব ইউনিট। বড় সাব ইউনিটে অর্থাৎ লার্জ সাব ইউনিটে অ্যামিনো অ্যাসিড বাহী টিআরএনএ বসার জন্য তিনটি স্থান আছে। এই স্থান তিনটিকে বলা হয় ই সাইট, পি সাইট এবং এস সাইট। আমরা একটা ছবিতে দেখবো এটা পরবর্তীতে, কিংবা যখন আমরা ট্রান্সলেশন এবং ট্রান্সক্রিপশন পড়াবো তখন আমরা বিস্তারিত ব্যাখ্যা করব রাইবোজোম কিভাবে প্রোটিন তৈরি করে। এবার বলি ব্যবহার একক নিয়ে। আমরা বলেছি রাইবোজোম দুই ধরনের হয়, একটা হচ্ছে 70S আর হচ্ছে 80S। 70S রাইবোজোমের উপ-একক দুটি হলো 30S ও 50S। তাহলে এই যে এখানে এস এস মানে হচ্ছে ভ্যানবার্গ ইউনিট। এস কি? ভ্যানবার্গ ইউনিট কি? প্রথম একটা মেশিনের সাথে পরিচয় করে দিয়ে মেশিনটিকে বলা হয় সেন্ট্রিফিউজ মেশিন। যেমন ধরো তুমি এই মেশিনে তুমি যদি রক্ত হতে রক্ত কণিকাগুলোকে কি পৃথক করতে পারবে? কিংবা
দুধের উপাদান যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটগুলো কি পৃথক করতে পারবে? পানিটাকে কি পৃথক করতে পারবে? পারা যাবে এই মেশিনের সাহায্যে। সেন্ট্রিফিউজ টেস্ট টিউবে রক্ত কিংবা কলয়েড ধর্মী যে কোনো দ্রবণ এই মেশিনের মধ্যে রেখে ঘুরালে উপাদান সমূহ পৃথক হয়ে পড়ে। রক্ত টেস্ট টিউবে নিয়ে এই মেশিনের মধ্যে রেখে, এখানে টেস্ট টিউব রাখার জন্য স্থান আছে, মুখ বন্ধ অবস্থায় মেশিনের মধ্যে রেখে যদি 1000 হতে প্রায় 1500 বার ঘোরা যায় প্রতি মিনিটে, যদি ঘোরানো হয় তাহলে রক্তের কণিকা সমূহ টেস্ট টিউবের তলায় তলানি আকারে জমা হয়ে পড়বে। একইভাবে দুধকে টেস্ট টিউবে নিয়ে মুখ বন্ধ করে এই সেন্ট্রিফিউজ মেশিনে মধ্যে রেখে যদি ঘোরানো হয় মিনিটে 1000 হতে 1500 বার, তাহলে দুধের উপাদান সমূহ টেস্ট টিউবের তলায় পদক্ষেপ আকারে জমা হবে। এখানে যে বিজ্ঞানটা কাজ করে, সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে উপাদান সমূহ পৃথক হয়ে পড়ে। রক্তের কণিকা সমূহ রক্তে জলীয় অংশ হতে পৃথক হয়ে নিচে পদক্ষেপ আকারে জমা পড়ে। তাহলে ভ্যানবার্গ একক কাকে বলে? সেন্ট্রিফিউজ মেশিনে কোনো কিছু সেন্ট্রিফিউজ করলে নিচে পদক্ষেপ পড়ে। এই পদক্ষেপ পড়ার হারকে হারের এককের নাম হচ্ছে ভ্যানবার্গ একক। সুইডিশ বিজ্ঞানী থিওডর ভ্যানবার্গের নামে এই এককের নামকরণ। এক ভ্যানবার্গ ইউনিট সমান 10^13 সেকেন্ড। এবার তাহলে আমরা দেখি 70s এবং 80s রাইবোজোমের পার্থক্যটা কি। আমরা আগেই বলেছি 70s রাইবোজোম পাওয়া যায় আদি কোষে, তাহলে 80s রাইবোজোম পাওয়া যায় কোথায়? এখানে লেখা হয়নি, প্রকৃত কোষে। 70s রাইবোজোমের উপ-একক দুইটি কি কি? 30s ও 50s। অন্যদিকে 80s রাইবোজোমের উপ-একক দুটি হলো 60s ও 40s। 70s রাইবোজোমে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়। যেহেতু আমরা আগেই বলেছি রাইবোজোম রাসায়নিকভাবে আরএনএ ও প্রোটিন এর সমন্বয়ে গঠিত। এখানে 70s রাইবোজোমে বিভিন্ন ধরনের প্রোটিন পাওয়া যায়। অন্যদিকে 80s রাইবোজোমে 79 ধরনের প্রোটিন পাওয়া যায়। আরএনএ 70s রাইবোজোমে আরএনএ উপ-এককগুলো হলো, আরএনএ গুলো আবার কিছু কিছু উপ-এককে বিভক্ত থাকে 16s, 23s, 5s। 80s রাইবোজোমের আরএনএর উপ-এককগুলো হলো 18s, 28s, 5.8s ও 5s। 65% আরএনএ ও 35% প্রোটিনে নিয়ে 70s রাইবোজোম গঠিত। অন্যদিকে 80s রাইবোজোমে আরএনএ ও প্রোটিনের পরিমাণ থাকে সমান। 70s রাইবোজোমের ব্যাস 20 ন্যানোমিটার হয়, 80s রাইবোজোমের ব্যাস 25 হতে 30 ন্যানোমিটার হয়। এটির রাইবোজোমের এখানে বিস্তারিত একটা ডিটেইলস একটা ছবি দেওয়া আছে। আমরা বলেছি এই যে উপ-একক দুইটা, বৃহৎ উপ-একক এবং ক্ষুদ্র উপ-একক। এই রাইবোজোমের উপ-একক দুটি সাধারণত পরস্পর থেকে পৃথক থাকে যখন প্রোটিন সংশ্লেষণ হয়, অর্থাৎ এমআরএনএ কোড হতে, এমআরএনএ ব্লুপ্রিন্ট হতে কিংবা এমআরএনএ চাষ হতে যখন রাইবোজোম প্রোটিন তৈরি করে তখন উপ-একক দুটি যুক্ত হয়ে পড়ে। এমআরএনএ থেকে লিপিবদ্ধ থাকবে, এমআরএনএ ডিএনএ হতে, ডিএনএ এর একটা সুনির্দিষ্ট জিন হতে
ডিএনএ এর একটা সুনির্দিষ্ট জিনে কোন অ্যামিনো অ্যাসিড পরে কোন অ্যামিনো অ্যাসিড বসবে সেটা কোড আকারে লিপিবদ্ধ থাকে। এই কোডটাকে ট্রান্সক্রাইব করে এমআরএনএ। এরপর এমআরএনএ সাইটোপ্লাজমে রাইবোজোমের সাথে মিলিত হয়ে প্রোটিন তৈরি করে। এমআরএনএ টেমপ্লেট অনুসারে রাইবোজোম প্রোটিন সংশ্লেষণ করে। এখানে প্রোটিন তৈরির জন্য প্রয়োজন অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড গুলো বহন করে নিয়ে আসে টিআরএনএ। তো টিআরএনএ কে তুমি শ্রমিকের সাথে তুলনা করতে পারবো, যারা মাথায় করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে। টিআরএনএ বসার জন্য রাইবোজোমে টিআরএনএ অর্থাৎ শ্রমিকরা বসার জন্য 3টা স্থান আছে। একটাকে বলা হয় সাইট, একটা পি সাইট, ই সাইট। এই বিষয়টা আমরা যখন ট্রান্সলেশন পড়বো, অর্থাৎ এমআরএনএ যে প্রোটিন তৈরির বিস্তারিত প্রক্রিয়াটা পড়বো, সেখানেই আলোচনা করব। এখানে একটু দেখানো হয়েছে সংক্ষেপে দুটি বৃহৎ উপ-একক দুটি দেখানো হয়েছে, বৃহৎ উপ-একক, ক্ষুদ্র উপ-একক এমআরএনএ। এখানে টিআরএনএ 3টা সাইট, এস সাইট, পি সাইট, ই সাইট। টিআরএনএ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে প্রোটিন তৈরি করার জন্য। এই যে প্রোটিন তৈরি করার জন্য অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে, এগুলো টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিড নিয়ে এসেছে। এরপর অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে ফেলে। এটা আমরা পরবর্তীতে পড়বো। এবার একটা জিনিস দেখি, রাইবোজোম এবং লাইসোজোমের পার্থক্যটা কি। আমরা গত ক্লাসে লাইসোজোম পড়েছিলাম, যেটাকে আমরা বলেছি কোষের একটি আত্মঘাতী তালিকা। কোষ যখন বিপদ সংকুল পরিস্থিতিতে পড়ে, অর্থাৎ কোষীয় অঙ্গাণু সমূহ নষ্ট হয়ে যায় কিংবা কোষ কোনো প্রতিকূল অবস্থায় পতিত হয়, তখন লাইসোজোমের দ্বিস্তরী আবরণীটি ফেটে যায়। ফলে সমগ্র কোষটি ধ্বংস হয়। কিংবা কোষে যখন কোনো বহিরাগত জীবাণু প্রবেশ করে, তখন লাইসোজোম ফেগোসোমের সাথে মিলিত হয়ে ওই বহিরাগত জীবাণুটিকে ধ্বংস করে। প্রক্রিয়াটিকে বলা হয় ফেগোসাইটোসিস। এই যে এটা লাইসোজোমের ছবি, দ্বিস্তরী আবরণী দ্বারা আবৃত, যেটা আমরা রাইবোজোমে দেখতে পাইনি। ভিতরে আছে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম। এখন এই দুইটার মধ্যে পার্থক্য যদি করি আমরা, তাহলে আমরা আগে ছবিতে দেখেছি রাইবোজোম একটা আবরণবিহীন অঙ্গাণু, কোনো আবরণ থাকে না, কোনো আবরণ নেই চারিদিকে, আরএনএ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত। অন্যদিকে লাইসোজোমে দ্বিস্তরী একটা আবরণ থাকে, ফসফোলিপিড দ্বারা তৈরি। অর্থাৎ এই যদি আবরণহীন হয়, লাইসোজোম হচ্ছে আবরণযুক্ত। রাইবোজোমের কাজ কি আমরা বলেছি, এমআরএনএ টেমপ্লেট অনুসারে অ্যামিনো অ্যাসিড গুলো পরপর যুক্ত করে পলিপেপটাইড চেইন অর্থাৎ প্রোটিন তৈরি করে। অন্যদিকে লাইসোজোম ফেগোসাইটোসিস প্রক্রিয়ায় বহিরাগত জীবাণু ধ্বংস করে কিংবা কোষ কোনো প্রতিকূল অবস্থায় পতিত হলে কোষটিকে ধ্বংস করে। রাইবোজোম কোথায় পাওয়া যায়? সব ধরনের কোষে, অর্থাৎ আদি এবং প্রকৃত কোষে পাওয়া যাবে। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে মূলত প্রোটিন। প্রোটিন তৈরি হয় কিভাবে? অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর পেপটাইড বন্ধন দ্বারা সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়। অর্থাৎ সংক্ষেপে বললে প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার। কোন অ্যামিনো অ্যাসিডের পর কোন অ্যামিনো অ্যাসিড সংযুক্ত হয়ে প্রোটিন তৈরি হবে, সেটা লিপিবদ্ধ থাকে ক্রোমোজোমে। আরো স্পেসিফিক বললে ডিএনএ তে, আরো স্পেসিফিক বললে জিনের মধ্যে। একটা জিনের মধ্যে একটা প্রোটিন কিভাবে তৈরি হবে সেটা কোড আকারে লিপিবদ্ধ। সেই কোডটা জিন হতে চলে আসে এমআরএনএ, এমআরএনএ হতে এমআরএনএ নির্দেশনা অনুসারে রাইবোজোম প্রোটিন তৈরি করে। এই প্রোটিনে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। প্রোটিন ছাড়া জীব অচল, এই কারণে এটা সব ধরনের কোষে থাকবে। অন্যদিকে লাইসোজোম শুধুমাত্র প্রকৃত কোষে পাওয়া যাবে। রাইবোজোম আমরা আগে দেখেছি দুটি অসমান উপককে গঠিত।
লাইসোজোম এই ধরনের উপএকক থাকে না, ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা আবৃত, ভিতরে থাকে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম। রাইবোজোম রাসায়নিকভাবে আরএনএ প্রোটিন দ্বারা গঠিত। লাইসোজোম একটি ফসফোলিপিড বাইলেয়ার এবং ভিতরে বিভিন্ন ধরনের হাইড্রোলাইটিক এনজাইম থাকে। রাইবোজোম বিভিন্ন অঙ্গাণুর সাথে সংযুক্ত বা বিচ্ছিন্নভাবে সাইটোপ্লাজমে থাকে। সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাথে সংযুক্ত অবস্থায় থাকে বা বিচ্ছিন্নভাবে থাকতে পারে। লাইসোজোম সাইটোপ্লাজমে বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া যায়। আজকের আলোচনা এতটুকু। আশা করি আলোচনাগুলো তোমরা আত্মস্থ করতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা আরেকটি কোষীয় অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তোমাদের সবার সুস্থতা এবং আনন্দময় জীবন কামনা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।